বিজয়ের ৪৯ বছর উদযাপনের অপেক্ষায় জাতি, দেশের বিভিন্ন স্থানে বর্ণিল আলোকসজ্জা। আমরাও চাই ভবিষ্যতে মন মানসিকতা উজ্জ্বল আলোয় আলোকিত হোক। সবচেয়ে বেশি ভালো লাগে ওই যে পতাকাটা। কালকে বিজয় দিবস, ওর জন্য বাবা আজকে আমাকে লাইট দেখাতে নিয়ে এসেছে। আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে আমি মনে করি আপনারা সবাই মিলে এই বিজয় উদযাপন করুন। ধর্ম নিয়ে বিশৃঙ্খলা সহ্য করা হবে না, বিভ্রান্তি ছড়াচ্ছে ৭১-এর পরাজিত শক্তি, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। এদেশে ধর্মের নামে আমরা কোনো ধরনের বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেব না। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত ১১টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শীর্ষ সংবাদ। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দুই মন্ত্রীর দুই কথা। মুক্তিযুদ্ধ মন্ত্রী বললেন বিরোধিতাকারীরা মতলববাজ, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আলোচনা করেই সিদ্ধান্ত। গ্রাহকদের তথ্য নিয়ে প্রেমের সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল, গ্রামীণফোনকে আসামি করল পুলিশ। এক কর্মী ও প্রতারণা চক্রের নারী হত্যা। এবং লাল সবুজে রাঙানো রেলপথ, ৫৫ বছর পর চালু হবে চিলাহাটি হলদিবাড়ি রুট। ভারতের সঙ্গে রেল যোগাযোগের আনুষ্ঠানিক ঘোষণা হাসিনা মোদির ভার্চুয়াল বৈঠকে। ৪৯তম মহান বিজয় দিবস উদযাপনের অপেক্ষায় বাঙালি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে বর্ণিল আলোয় সাজানো হয়েছে দেশের বিভিন্ন স্থাপনা। করোনার কারণে এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যবিধি রক্ষার বিষয়টি। এই সম্মাননা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে, যাদের সাহস আর আত্মত্যাগে বিশ্বের বুকে দুর্বিনীত এক নাম বাংলাদেশ। কুয়াশাচ্ছন্ন সকালে তখনও দেখা মেলেনি সূর্যের, তবে সদা জাগ্রত দেশ রক্ষার শপথে বলিয়ান তিন বাহিনীর সদস্যরা ঝালিয়ে নেন নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি। বিজয়ের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সশস্ত্র বাহিনীর চৌকসেই দলটি জানাবেন রাষ্ট্রীয় সালাম। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবগণ ফুল দিয়ে সম্মান জানাবেন বীর সেনানীদের। বর্ণিল আলোকসজ্জায় সেজে উঠেছে স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকা। ১৬ ডিসেম্বর সর্বস্তরের মানুষের শ্রদ্ধার অর্ঘ্যে ভরে উঠবে স্মৃতির মিনার। সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। সব বাধা অতিক্রম করে বিজয় দিবস উল্লাস আনন্দ করছে এবং স্মৃতিসৌধ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেজেছে। তা আপনারা আসুন, সবাই স্বতঃস্ফূর্তভাবে শ্রদ্ধাকে শ্রদ্ধা দেন। কিন্তু যখন এখানে আসলাম, এখানকার আয়োজন দেখে আমি মুগ্ধ। মানে এত চমৎকার করে সাজানো হয়েছে আলোকসজ্জা। থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তবে এবার বাড়তি গুরুত্ব পাবে স্বাস্থ্যবিধি রক্ষার বিষয়টি। করোনার মহামারীর কারণে কিছুটা বিধিনিষেধ থাকলেও পুরো অনুষ্ঠানে বজায় থাকবে পরিপূর্ণ রাষ্ট্রীয় ভাবগাম্ভীর্য। স্মৃতিসৌধ কেবল একটি স্তম্ভই নয়, বাঙালির গৌরব আর অহংকারের প্রতীক, প্রেরণার বাতিঘর। এখানেই চেতনার নবায়ন হোক, বাঙালি থাকুক তার ৩০ লক্ষ শহীদের রক্তের শপথে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে রাশেদ বাপ্পি, সময় সংবাদ। এদিকে বর্ণিল আলোয় সেজেছে রাজধানী ঢাকা। সরকারি ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও নানা রকমের বেসরকারি ভবন ঢাকা রয়েছে লাল সবুজের আলোয়। আলোকসজ্জা বিজয়ের উদযাপনকে আরও বেশি আনন্দের করে তুলেছে। পুরো শহরেই যেন সাজ রব। সুউচ্চ ভবন, রাস্তার ধার সবখানেই শোভা পাচ্ছে পতাকার রঙের দৃষ্টিনন্দন আলোকসজ্জা। জাতীয় সংসদ ভবন সহ সামনের অংশকে সাজানো হয়েছে বাংলাদেশের মানচিত্রের আলোকসজ্জা। এছাড়াও হাইকোর্ট ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় সাজানো হয়েছে আলোকসজ্জা। আমার অনেক ভালো লাগছে এখানে এসে লাইটিংটা দেখে। কালকে বিজয় দিবস, ওর জন্য বাবা আজকে আমাকে লাইট দেখাতে নিয়ে এসেছে। টোটালি ডিফারেন্ট, নতুন একটা সাজে। আর হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে ওই যে পতাকাটা। আমরাও চাই ভবিষ্যতে আমাদের মানুষ এবং আমাদের মন মানসিকতা উজ্জ্বল আলোয় আলোকিত হোক। এই মুহূর্তে সুপ্রিম কোর্ট এলাকায় আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সরাসরি চলে যাব তার কাছে। মামুন। রিচার্ড, আজ সন্ধ্যা নামার পর থেকেই কিন্তু উৎসবের নগরীতে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। রক্ত দিয়ে কেনা বিজয়কে বরণ করে নিতে লাল সবুজের আলোয় সেজেছে পুরো রাজধানী। জানিয়ে রাখি যে
সরকারি যতগুলো স্থাপনা রয়েছে সেই স্থাপনাগুলো তো বটেই, বেসরকারি অনেক স্থাপনাতেও আমরা দেখেছি ব্যক্তিগত উদ্যোগে বা প্রতিষ্ঠানের উদ্যোগে কিন্তু তারা লাল সবুজের আলোয় তাদের প্রতিষ্ঠানকে রঙিন করে তুলেছেন। আর এখন রাত 11টা বেজে গেছে, আমরা দেখছি যে এই শীতের রাতেও কিন্তু এই যে পুরো নগরীতে আজ যে সাজ রব, এই যে আলোকসজ্জা, ভিন্ন এক নগরী, এই দৃশ্য উপভোগ করতে কিন্তু পরিবার নিয়ে অনেকেই আসছেন। এই যে বিভিন্ন স্থাপনা রয়েছে, বিভিন্ন স্থাপনায় যে দৃষ্টিনন্দন আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে সেগুলো দেখতে, সেগুলোকে ফ্রেমবন্দি করে তারা স্মৃতির পাতায় রাখার জন্য সেলফি তুলছেন, পরিবার নিয়ে তারা ফটোগ্রাফি করছেন। এখানে আমরা দেখেছি অনেকে ঘুরতে আসছেন। আর আমরা দেখেছি বিভিন্ন পাড়া মহল্লায় যে আওয়ামী লীগের অফিসগুলো রয়েছে সেই অফিসগুলোও কিন্তু লাল সবুজের আলোতে রাঙানো হয়েছে। আসলে এই যে বিজয়, আর কয়েক ঘন্টা, আর এক ঘন্টারও কম সময়ের মধ্যে কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে 16ই ডিসেম্বরে পা রাখতে যাচ্ছি। আর এই যে অল্প সময় বাকি রয়েছে, এই অল্প সময়টি আসলে যাতে স্মৃতিময় করে রাখা যায় সে কারণেই কিন্তু নগরবাসীরা বিভিন্ন যে ঐতিহাসিক স্থাপনা রয়েছে সেগুলোর সামনে ছুটে আসছেন এবং দৃষ্টিনন্দন, চোখ জুড়ানো, চোখ ধাঁধানো যে আলোকসজ্জা রয়েছে সেগুলো তারা উপভোগ করছেন। এবং আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ঢাকা শহরকে আসলে ঈদের সময়ও তো আসলে এতটা সুন্দর করে দেখা হয় না, অনেকে ছুটিতে থাকেন বা এইরকমভাবে আলোকসজ্জার ব্যবস্থা সমস্ত প্রতিষ্ঠানে করা হয় না। শুধুমাত্র বিজয়, এই যে বিজয় বাঙালির বিজয় এবং বাংলাদেশের বিজয়, এবং এই বিজয়কে সমুন্নত রাখতে কিন্তু কোনোভাবেই আসলে কোনো অপশক্তি যেন কোনো দিন পেরে উঠতে না পারে। তারা কিন্তু বলছেন যে তারা স্বাধীনভাবে যেন এই বিজয় দিবস উদযাপন করতে পারেন নির্বিঘ্নে। তো রিচার্ড, আমার কাছে আলোকসজ্জা যে পুরো রাজধানী জুড়ে হয়েছে আজকে, সেই আলোকসজ্জার খবর ছিল এতটুকুই। মহান বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে নগরীতে সাজসজ্জা বাড়ানো হয়েছে, তারই খবরাখবর জানাচ্ছিলেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন। ৭১-এর পরাজিত শক্তি মিথ্যা মন গড়া বক্তব্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানের মনে বিভ্রান্তি ছড়াচ্ছে। সমাজে অশান্তি সৃষ্টি তাদের উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্মকে রাজনীতির হাতিয়ার বানিয়ে বিভ্রান্তি তৈরি করা এসব গোষ্ঠীকে হুঁশিয়ার করে শেখ হাসিনা বলেছেন, ধর্মের নামে সমাজে কোনো বিভেদ বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। মহান বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে একথা বলেন সরকার প্রধান। রাত পোহালেই বিজয় উৎসব, পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালির মুক্তিপ্রাপ্তির দিন। লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে এক নতুন সন্ধিক্ষণে পা রাখবে 50 বছর বয়সী সার্বভৌম বাংলাদেশ। গৌরব জড়ানো এই বিজয় উৎসবের আগের সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে উঠে এলো বাঙালির ত্যাগের ইতিহাস, গণতান্ত্রিক যাত্রাপথ, আর্থসামাজিক বাস্তবতা সহ করোনা মহামারী পরিস্থিতি। আমি বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সরকার প্রধান বলেন, প্রাণঘাতী ভাইরাসের ছোবল সত্ত্বেও এগিয়ে যাচ্ছে দেশ। এই বছরটি শুধু আমাদের জন্যই নয়, বিশ্ববাসীর জন্য এক মহা দুর্যোগময় বছর। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রক্ষেপণ বলেছে 2020 সালে বাংলাদেশের আর্থিক প্রবৃদ্ধি হবে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। যুদ্ধ পরবর্তী বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতার অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। জাতির পিতা শুধু একজন খাঁটি মুসলমানই ছিলেন না, তিনি ধর্মীয় আচারাদি নিষ্ঠার সঙ্গে প্রতিপালন করতেন। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র এই 4টি মৌলিক বিষয়কে রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসেবে গ্রহণ করেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে মাঠে নামা একদল মুসল্লিদের নিয়েও কথা বলেন শেখ হাসিনা। সাফ জানিয়ে দেন, ধর্ম নিয়ে সমাজে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে দেয়া হবে না কাউকেই। আমার সরকার ধর্মীয় শিক্ষা প্রচার এবং প্রসারে যত কাজ করেছে, অতীতে কোনো সরকারই তা করে নাই। তথাপি 1971-এর পরাজিত শক্তির একটি অংশ মিথ্যা, বানোয়াট, মন গড়া বক্তব্য দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করতে ইদানিং মাঠে নেমেছে, সমাজে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। পরাজিত শক্তির দোসররা রাজনৈতিক মদদে সরকারকে ভ্রুকুটি দেখানোর পর্যন্ত ধৃষ্টতা দেখাচ্ছে। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়।
এদেশে ধর্মের নামে আমরা কোনো ধরনের বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেব না। অসাম্প্রদায়িক বাংলাদেশের চরিত্র কোনো মতেই যাতে ভুলুণ্ঠিত না হয় সেই কথা মাথায় রেখে তরুণ যুবশক্তিকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, মহামারী দূর হলে মার্চে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হবে সাড়ম্বরে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন করব দেবাশিস ইনশাআল্লাহ। রায়, সময় সংবাদ, ঢাকা। ভাস্কর্য নিয়ে এবার দুই মন্ত্রী বললেন দুই কথা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলছেন ভাস্কর্য বিরোধিতাকারীরা মতলববাজ, আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আলেম ওলামাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকবে কি থাকবে না সে সিদ্ধান্ত নেওয়া হবে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের ঐতিহ্য আর সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ভাস্কর্য, যা প্রজন্ম থেকে প্রজন্মে সাক্ষ্য দিচ্ছে ইতিহাসের। আবার রাজনৈতিক ব্যক্তিত্বের ভাস্কর্য নতুন কিছু নয়, অথচ ঢাকা মাওয়া রুটের শেষ মাথায় স্বাধীনতার স্থপতির ভাস্কর্যের নির্মাণ নিয়ে প্রশ্ন তোলে হেফাজতে ইসলাম সহ সমমনা কয়েকটি সংগঠন। শুরু হয় বিতর্ক। এ নিয়ে ক্রমেই ঘোলা হতে থাকে জল। মিছিল স্লোগানে প্রতিবাদ মুখর হয় আওয়ামী লীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে এ নিয়ে সরকারের ভাবনা স্পষ্ট হয়ে ধরা দিচ্ছিল না। এবার দুই মন্ত্রী বললেন দুই কথা। সোমবার রাতে এ বিষয়ে বেফাকের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি মন্ত্রী। তিনি বলেন, মুজিব মিনার নির্মাণ সহ 5 দফা প্রস্তাব দিয়েছেন তারা, যার মধ্যে রয়েছে মানব মূর্তি বাদে মহান ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণে বিকল্প ব্যবস্থা করা, বিভিন্ন প্ল্যাটফর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া ও ওয়াজ মাহফিল ঘিরে অপপ্রচার রোধে ব্যবস্থা নেয়া। আলাপে সিদ্ধান্ত এরকমই। মন্ত্রী বলেন, ভাস্কর্য থাকবে কি থাকবে না সেটি বড় পরিসরে আলোচনার মাধ্যমেই সমাধান হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের দেখা করার প্রস্তাবও পাঠানো হবে। সরকার কখনোই নতজানু নীতি নিয়ে বিশ্বাস করেন না। ভাস্কর্য যেখানে যেভাবে আছে সেইভাবে থাকবে কি থাকবে না আমরা সবগুলো নিয়েই আলোচনা করছি। তারা দেখা করতে চেয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রস্তাব দিব, একটা বড় পরিসরে আলাপ করব। আমরা সংবিধানের বাইরেও যাব না, আমরা কেউ ধর্মীয় সেন্টিমেন্টও আঘাত করতে চাই না। এদিকে ভাস্কর্য বিরোধীদের মতলববাজ আখ্যা দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। মতলববাজ, এরা সবসময় ধর্মকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায়, ইসলামকে বিতর্কিত করে, জঙ্গিবাদ, মানুষ হত্যা করে ইসলাম কায়েম করবে। এদের এই মন গড়া ব্যাখ্যা, মন গড়া ইসলাম এই জাতি অতীতও বারবার প্রত্যাখ্যান করেছে। সরকারের মন্ত্রীরা ভিন্ন ভিন্ন কথা বললেও গেল শনিবার প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ বলেন, ৭১-এর জামায়াতের ভূমিকা এখন হেফাজত। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ ৫৫ বছর পর চালু হবে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন এই রুট। ১৭ ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নীলফামারী প্রতিনিধি জাকির হোসেন বাদলের ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। ৫৫ বছর পর নতুন সাজে নীলফামারীর চিলাহাটি রেল স্টেশন। পুনরায় চালু হবে ভারতের হলদিবাড়ির সাথে রেল যোগাযোগ। উদ্বোধনী দিনের জন্য ৩০টি এমটি র্যাক সহ ইঞ্জিনকে বর্ণিল সাজে সাজানো হচ্ছে। চিলাহাটি 0 পয়েন্ট পর্যন্ত 7 কিলোমিটার নতুন রেলপথ স্থাপন করা সহ ভিআইপি গেস্ট হাউস নির্মাণ করা হয়েছে। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধের পর বাংলাদেশের উত্তর সীমান্তে নীলফামারীর চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ি হয়ে দার্জিলিং পর্যন্ত রেলপথ বন্ধ হয়ে যায়। আগামী ১৭ ডিসেম্বর পুনরায় এই রেলপথ চালুর অপেক্ষায়। এখানকার অর্থনৈতিক সচ্ছলতা এবং আমাদের জিডিপি পরিমাণ বেড়ে যাবে, আর পাশাপাশি যাত্রীবাহী ট্রেন যখন চলাচল হবে এটা তখন পর্যটনের একটা প্রাণকেন্দ্র হয়ে যাবে। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ অঞ্চলের মানুষ বলছেন, এই রেলপথ চালুর মাধ্যমে তাদের ব্যবসা বাণিজ্যে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। শুধুমাত্র ভারত নয়, নেপাল এবং ভুটানের সাথে ব্যবসায়িক সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। শেখ হাসিনাকে আমাদের আন্তরিক ধন্যবাদ। জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তা জানালেন, উদ্বোধনী অনুষ্ঠানের দিন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউনিফর্ম পুলিশের ব্যবস্থা থাকবে, তারপর সাদা পুলিশ থেকে নিরাপত্তা ব্যবস্থা থাকবে, গোয়েন্দার যে টিম আছে তারা যে কাজ করবে। এই রেলপথ চালু সহ অবকাঠামো নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ৮০ কোটি টাকা। সময় সংবাদ, নীলফামারী। পদ্মা সেতু শুধু একটি সেতু নয়, একটি সম্ভাবনার নাম।
দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন জীবিকায় আনবে জাদুকরী পরিবর্তন। বলা হচ্ছে অন্তত 1.5 থেকে 2% প্রবৃদ্ধি যোগ করবে বাংলাদেশের ঝুলিতে। পরিকল্পনা মন্ত্রী জানান, দক্ষিণাঞ্চলের অবকাঠামো উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান করার পরিকল্পনা আছে সরকারের। সেতু চালু হওয়ার আগেই পদ্মার 2 পার ঘিরে বিনিয়োগের পরিকল্পনা জরুরি বলে জানান অর্থনীতিবিদরা। সানবীর রূপলের রিপোর্ট। 80 বছর বয়সী পদ্মা পাড়ের আবুল মোল্লা জানেন না প্রবৃদ্ধির জটিল হিসাব নিকাশ। তবে যে পদ্মার ভাঙন দেখে বড় হয়েছেন, সেই পদ্মার উপরের একটি সেতু জীবন জীবিকা বদলে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। যাদের ভিটেমাটির উপর দিয়ে গড়ে উঠেছে সেতু, পরিবর্তন তাদেরকেও প্রশান্তি দেয়। আমার বসে আমি চিন্তা করি না হবে করে হয়েছে ভালোই, রাস্তাঘাট ক্লিয়ার হয়েছে, জমি দাম বেড়ে যাবে, পাশাপাশি এখানে অনেক ইন্ডাস্ট্রি হবে। পদ্মা সেতু, পায়রা ও মোংলা বন্দর, রেল লাইন, বিমানবন্দর, মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ, শিল্পায়নের জন্য অর্থনৈতিক অঞ্চল, এসব নিয়ে করা হচ্ছে মাস্টার প্ল্যান। উদ্দেশ্য অর্থনীতির গতিবৃদ্ধি, দক্ষিণে প্রবৃদ্ধির সুবাতাস ছড়িয়ে দেয়া। পদ্মা সেতু নির্মাণের ফলে দক্ষিণ বাংলায় যে একটা ঝিমিয়ে পড়া অবস্থা ছিল সেটা পরিবর্তন হবে। আর ঢাকা পায়রা, ঢাকা খুলনা এগুলো 4 লেন হতেই হবে। বিনিয়োগ বাণিজ্যে গতি আনতে সরকারের মহাপরিকল্পনায় পালে হাওয়া লেগেছে ব্যবসায়ীদের। পদ্মার 2 পারে বিনিয়োগ করতে প্রস্তুত তারা। অর্থনীতিতে বড় ধরনের একটা প্রভাব ফেলবে আমাদের এই কমিউনিকেশন প্রজেক্টটা। বাংলাদেশ ইতিমধ্যে রাফলি 3.5 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেম আপডেট করার জন্য। বছরের পর বছর দক্ষিণের 21 জেলার মানুষের ঘন্টার পর ঘন্টা কাটে পদ্মা পাড়ি দেওয়ার অপেক্ষায়, নষ্ট হয় কর্মঘণ্টা। তবে এখন সেতু ঘিরে যে স্বপ্নের জাল বুনেছেন দক্ষিণাঞ্চলবাসী, তার পূর্ণ সুফল পেতে প্রয়োজন কর্মমুখী পরিকল্পনা। পদ্মার দুপারের কথাই ভাবতে হবে এবং এই 2 পারকে ঘিরেই অর্থনৈতিক পরিকল্পনা সাজাতে হবে। ইতিমধ্যে কিন্তু কিছু পরিকল্পনা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য আছে, সেইগুলোর সাথে সমন্বয় করেই মাস্টার প্ল্যানটা করতে হবে। সব স্প্যান বসানো শেষে চলছে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। এখন যান চলাচলের ক্ষণ গণনা। কখনো প্রমত্তা, কখনো সর্বনাশা পদ্মা, এই নাম ছাপিয়ে 1000 বছরের পদ্মার 2 পার এক করে একটি সেতু আশীর্বাদ হয়ে এসেছে। গর্বের এই আশীর্বাদ বাংলাদেশকে নিয়ে যাবে বহুদূর। সমৃদ্ধির অগ্রযাত্রায় বিজয়ের মাসে শুভকামনা বাংলাদেশ। সানবীর রূপল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। গ্রাহকদের তথ্য নিয়ে প্রেমের সম্পর্ক গড়ে করা হতো ব্ল্যাকমেইল। এমন এক প্রতারণার ঘটনায় দেশের শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান গ্রামীণফোনকে 1 নম্বর আসামি করল পুলিশ। প্রতারক চক্রের নারী হোতাকে গ্রেফতারের পর রিমান্ডে বেরিয়ে আসে গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস ম্যানেজার অনিকের নাম। তার কাছ থেকেই গ্রাহকের সংবেদনশীল তথ্য পেয়ে যাচ্ছিল প্রতারকরা। দেশের শীর্ষ বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেড কোটি কোটি গ্রাহকদের ব্যক্তিগত তথ্য তাদের হাতের মুঠোয় বেছে বেছে বিত্তবান গ্রাহকদের তথ্য পাচার করা হতো প্রতারক চক্রের কাছে। এরপর মোবাইলে কথা বলে প্রেমের সম্পর্ক স্থাপন, এক পর্যায়ে কথোপকথনের রেকর্ড সহ বিভিন্ন তথ্য দিয়ে ব্ল্যাকমেইল করে হাতিয়ে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা। এভাবে প্রতারণার শিকার এক ভুক্তভোগীর করা মামলার তদন্ত করতে গিয়ে গ্রেফতার করা হয় প্রতারক চক্রের হোতা পারভিন আক্তারকে। তার কাছ থেকে জানা যায়, গ্রামীণফোনের কাস্টমার সার্ভিসের তেজগাঁও অঞ্চলের ম্যানেজার রুবেল মাহমুদ অনিকের কাছ থেকেই গ্রাহকদের তথ্য জোগাড় করছিল প্রতারকরা। অনিককে গ্রেফতারের পর দায়ের করা মামলায় 1 নম্বর আসামি করা হয় গ্রামীণফোন লিমিটেড কোম্পানিকে। তথ্য সংরক্ষণ করতে ব্যর্থ হওয়ায় টেলিযোগাযোগ আইনে গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি হারুনুর রশিদ। গ্রামীণফোনের চাকরি করে চাকরিরত অবস্থায় গ্রাহকের সিমে রেজিস্ট্রেশনের ব্যবহৃত তথ্যগুলি টাকার বিনিময়ে চলে দিয়ে দিচ্ছে, সে প্রমাণ আমাদের কাছে আছে এবং সেটা আছে বলেই আজকে মামলা রুজু হয়েছে। তিনি আরও জানান, জড়িত থাকার প্রমাণ পেলে গ্রামীণফোনের অন্য কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গ্রামীণফোন তার দায় এড়াতে পারে না। মামলা তদন্ত চলছে, আরও যদি কেউ আমাদেরকে অভিযোগ করে আমরা এর সাথে তদন্ত করব। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের অন্য সদস্যদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মার্কেটের অবৈধ দোকানকে বৈধ করার নামে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়রের বিরুদ্ধে। শুধু ফুলবাড়িয়া 2 মার্কেট থেকেই 2018 সালে সাইদ খোকন 21 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে দাবি করেছেন দোকান মালিক সমিতির সভাপতি। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়ে সাবেক মেয়র সাইদ খোকন বলছেন তাকে হেয় করতেই সব ষড়যন্ত্র। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। মার্কেট দোকান সমিতি বলছে 2018 সালে দক্ষিণ
সিটির সাবেক মেয়র সাইদ খোকনের শেষ সময়ে গুলিস্তান ফুলবাড়িয়া এলাকার 16টি মার্কেটে তালা ঝুলিয়ে দেন। তখন অবৈধ দোকানকে বৈধতা দেওয়ার কথা বলে প্রতি দোকান থেকে লাখ লাখ টাকা উত্তোলন করা হয়। সাইদ খোকন ঠিক ক্ষমতা ছাড়ার কিছুদিন আগে প্রত্যেক দোকানকে একদম তালা বন্ধ করে দিয়েছেন। তাদের উদ্দেশ্য একটাই ছিল, যদি টাকা না দেয় তারা তালা খুলতে দিবে না। মার্কেট কর্তৃপক্ষ দেলোয়ার হোসেন আমাদের থেকে টোটাল 16,50,000 করে টাকা নিয়েছে। শুধু ফুলবাড়িয়া মার্কেট 2 থেকে 21 কোটি টাকা মালিক সমিতি, আর ওই টাকা সাইদ খোকনকে দেওয়ার জন্য জমা দেন ফুলবাড়িয়া মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন দেলুর অ্যাকাউন্টে। আমরা 2 লাখ 3 লাখ 5 লাখ এভাবে টাকা নিয়ে আমরা ধরেন 300-350 দোকানের বানা কাটার জন্য প্রায় আমরা 21,40 লক্ষ টাকা উত্তোলন করছি। দেলোয়ার হোসেন তার অ্যাকাউন্ট থেকে উত্তরা ব্যাংক ফুলবাড়িয়া শাখার মাধ্যমে সাইদ খোকনকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এসব টাকা দিয়েছেন। অভিযোগ, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এসব টাকা গ্রহণ করেছেন সাইদ খোকন। প্রতিটি চেকই ছিল 50 লাখ থেকে 3 কোটি টাকা পর্যন্ত। চেকের মাধ্যমে সে এক এক সময় এক এক ধরনের কথা বইলা টইলা ব্ল্যাকমেলিং করে আমার থেকে চেক রাখছে, লোকজন দিয়ে আমার থেকে টাকা আদায় করে নিছে টোটাল 34 কোটি টাকা। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন সাইদ খোকন। বিষয়টাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য আমার দিকে বিভিন্ন রকমের অভিযোগ আনছে, যেটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক এবং ভিত্তিহীন। এছাড়া ফুলবাড়িয়া 1 মার্কেট থেকে 8 কোটি টাকা, গুলিস্তান ট্রেড সেন্টার থেকে 24 কোটি 70 লাখ, ঢাকা ট্রেড সেন্টার থেকে 64 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাইদ খোকনের বিরুদ্ধে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে 100 হতদরিদ্র জেলের হাতে নৌকা তুলে দিল বর্ডার গার্ড বাংলাদেশ। রাজশাহীর পদ্মার তীরে 50 জন জেলের হাতে নৌকা তুলে দেওয়া হয়। এই উদ্যোগে প্রান্তিক মানুষের স্বাবলম্বী হওয়ার আশা বিজিবি মহাপরিচালকের। সেলিম আহমেদের ক্যামেরায় রাজশাহী থেকে বিস্তারিত জানাচ্ছেন সাদাত রহমতুল্লাহ। পদ্মার বুকে নৌকার পালে বঙ্গবন্ধুর ছবি, জাতির জনকের জন্মশতবর্ষ স্মরণীয় রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ জেলেদের হাতে তুলে দিল নৌকা। মঙ্গলবার দুপুরে রাজশাহীতে বিজিবির টি বাঁধে 25টি নৌকা 50 জন জেলের হাতে তুলে দেওয়া হয়। পদ্মায় নিজের নৌকায় মাছ ধরার সুযোগে উচ্ছ্বসিত জেলেরা। নিজের নৌকায় মাছ মারি খাবার কোন তো ভাড়াটা লাগবে, তাহলে আমার অনেক সুবিধা পাইছি, সরকার দিয়েছে, তার জন্য আমরা আলহামদুলিল্লাহ খুবই সুখী। নৌকাটা পাওয়াতে আপনার ডিঙ্গিতে মাছ মারছিলাম, ডিঙ্গি বাদ দিয়ে এখন নৌকাটাতে মাছ মারতে পারবো, হাওয়া বাতাস হলে ওইটা হয়তো এখন মাছ মারবো আর খাবো ছেলে মেয়ে। এই কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী স্বাবলম্বী হলে সীমান্তে অপরাধ এবং চোরাচালান হ্রাস পাবে বলে মনে করেন বিজিবি মহাপরিচালক। সীমান্তবর্তী প্রান্তিক জেলেরা স্বাধীনভাবে জীবিকা নির্বাহ করবে এবং স্বাবলম্বী হয়ে অন্যদের স্বনির্ভর হওয়ার প্রেরণা যোগাবে। এই 25টি নৌকা শুধুমাত্র 25 জন জেলের জন্যই নয়, বরং 25টি পরিবারকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে। পদ্মা ছাড়াও মেঘনা, যমুনা, ইছামতি সহ সারা দেশে হতদরিদ্র 100 জন মাঝিকে 100টি নৌকার পাল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পদ্মার ভাঙন, অন্যের নৌকা আর ঋণের সুদের বেড়াজাল, এই 3 কারণে জেলেদের জীবনে কখনোই সচ্ছলতায় ফেরা হয় না। তাদের ভাগ্য পরিবর্তনে জেলেদের হাতে তুলে দেওয়া বিজিবির এই নৌকা কিছুটা হলেও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করেন পদ্মা পাড়ের এই জেলেরা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, রাজশাহী।